প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সাথে রাজপথে নামবেন? দর্শক, নাহিদ ইসলাম তো সে আহ্বান জানিয়েছে। খবর, ডক্টর ইউনূসকে 11 দলীয় ঐক্য জোটের সাথে রাজপথে আন্দোলনে নামার আহ্বান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের, জনাব নাহিদ ইসলাম এমপির। দর্শক, ঘটনা তো শুরু হয়ে গেছে। ইউনূসের কাছের লোকজন অলরেডি অনেকে রাজপথে নামছে, অনেকে মুখ খুলছে। আমার মনে হয় ইউনূসকে বাঁচতে হলে তার অস্তিত্ব রক্ষার স্বার্থে বিএনপি যে এতটা বেইমানি করবে, ইউনূস ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, নোবডি কুড ইমাজিন। এখন সবাইকে বাঁচতে হলে জামাতের সাথে রাজপথে নামাটা জরুরি। আলী রিয়াজ বলেন, প্রফেসর ইউনূস বলেন। অবশ্য ইউনূসের অনেক লোকজন কথা বলা শুরু করেছেন, যেমন আন্দালিব রহমান পার্থের যে বাটপারি, এই বাটপারির বিরুদ্ধে চমৎকারভাবে কিছু কথা বলেছেন আজাদ মজুমদার, সাবেক উপ প্রেস সচিব, মাননীয় প্রধান উপদেষ্টার। এই লোকটা কি পরিমাণ বাটপার ছিল একটু বুঝিয়ে দিয়েছেন একটা ফেসবুক পোস্টের মাধ্যমে। যখন জামাত এনসিপির আন্দোলন জমে উঠবে, তখন ইউনূস সরকার অনেকে মুখ খুলবেন, কারণ জুলাই সনদ বাস্তবায়ন না করলে ইউনূস সরকারের সবার ফাঁসি হবে, ইউনূস নিজেরও ফাঁসি হবে, অদূর ভবিষ্যতে মরণোত্তর ফাঁসি হবে। ইউনূস যেহেতু বয়স অনেক, মারা যেতে পারেন, মরণোত্তর ফাঁসি হবে। অতএব বাঁচতে হলে রাজপথে নামতে হবে। ইউনূসের ঘনিষ্ঠজনদের মধ্যে শহীদুল আলম আলোকচিত্রী, তিনি কিন্তু কার্যত রাজপথে নেমে গিয়েছেন, বিএনপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। প্রথম আলো গং অনেকে কিন্তু বিএনপির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। শহীদুল আলমের একটা বক্তব্য, যেখানে স্পষ্ট করে শহীদুল আলম বলেছেন যে আওয়ামী লীগ সরকারকে হটানো গেছে, এত শক্তিশালী সরকার, বিএনপিকে হটানো যাবে, এবং প্রথম আলো এটা প্রচার করছে। এর মানে ইউনূসের কাছের লোকজন শহীদুল আলমরা বিএনপি সরকারের হটানো শব্দটা অ্যাটলিস্ট উচ্চারণ করা শুরু করেছে। তো অদূর ভবিষ্যতে ইউনূস মুখ খুলবেন, বা ইউনূসের হাতে অনেক কিছুই আছে, অনেক মাল মশলা আছে তারেক সরকারের, তো সেগুলো ফাঁস করে দিয়ে জামাতের আন্দোলনকে সফলতার সর্বোচ্চ শিখরে যেতে সহায়তা করতে পারেন। দর্শক, এখন একটা বিষয় স্পষ্ট করে নিই। আপনারা জানেন যে জামাত এনসিপি সহ 11 দলীয় জোট রাজপথে নেমে গেছে। যে বিষয়ে রাজপথে নেমেছে ওই বিষয়ে বিএনপির তো কোনো একতলাপ থাকার কথা না। বিএনপির জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো যুক্তিই ছিল না। গণভোটের বিরুদ্ধে বিএনপি কেন অবস্থান নেবে? গণভোটের বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে দাঁড়াবে তো আওয়ামী লীগ। বিএনপি কেন গুম অধ্যাদেশ বাতিল করবে? গুমের শিকার হয়েছে বিএনপি, গুম করেছে আওয়ামী লীগ, আওয়ামী অফিসাররা করেছে। বরং বিএনপি জামাতপন্থী সেনা অফিসারদেরও গুম করেছে। সেক্ষেত্রে বিএনপি তো গুম অধ্যাদেশ বাতিল করার কথা না। এতে যেটা মনে হচ্ছে যে বিএনপি যেভাবে আগুন নিয়ে খেলছে, গণভোটের সাথে বেইমানি করছে, গণভোটকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, গণভোটকে যেভাবে গুরুত্বহীন হিসেবে দেখানোর চেষ্টা করছে, এটা জন্মের সাথে বেইমানি। কারণ বিএনপির জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে। এতে বিএনপির সময় ফুরিয়ে আসছে, বিএনপির দিন শেষ হয়ে আসছে। ডিজিএফআই বিএনপিকে বাধ্য করছে। কেন বিএনপিকে বাধ্য করতে পারছে? কারণ বিএনপিকে তারা ক্ষমতা আসতে সহায়তা করেছে নানানভাবে। কিভাবে সহায়তা করেছে? শুধু কি ভোট চুরি করে, ভোট ডাকাতি করে, কিংবা রেজাল্ট টেম্পারিং করে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে? না। ভোট জনগণ যতটুকু দিয়েছে ওই জায়গাও ডিজিএফআই কারসাজি আছে। যেমন ভোটের আগের দিন জামাতের ঠাকুরগাঁও জেলা আমিরকে নিয়ে যে নাটক, ওটা পুরোটা ডিজিএফআই কারসাজি ছিল। এভাবে নানান জায়গায় পদে পদে এবং তথ্য দিয়ে এই জায়গায় জামাত শক্তিশালী, এই জায়গায় জামাতের এই অবস্থান। ডিজিএফআই যেহেতু বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা, অতএব বিএনপিকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে নমিনেশন সিলেক্ট করা থেকে শুরু করে আরো নানান বিষয়ে ডিজিএফআই হেল্প করেছে। এভাবে বিএনপিকে ক্ষমতা এনেছে ডিজিএফআই, যার ফলে বিএনপি ডিজিএফআইয়ের বিরুদ্ধে কিছু বলতে পারছে না। তো দর্শক, এই জায়গায় এই ডিজিএফআই ইউনূসকেও বারবার আটকে দেওয়ার চেষ্টা করছে, ইউনূসকে নানানভাবে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে, ইউনূসের ফাইল আটকে দিয়েছে। এমনকি এই ডিজিএফআই নানান সিস্টেমে শাহাবুদ্দিন চুপ্পুকে রক্ষা করেছে। এই যে গুম খুনে জড়িত সেনা অফিসারদের ধরা যাবে না, গ্রেপ্তার করা যাবে না, আবার তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরেই একটা 5 স্টার মানের বিল্ডিং এ থাকবেন, আবার এই সেই, এগুলো সবকিছুর আয়োজক ডিজিএফআই। মানে ডিজিএফআই শত্রু কিন্তু ইউনূসও ছিলেন, যার ফলে সেই ডিজিএফআই
তাদের মহাশক্তি কাজে লাগিয়ে বিএনপিকে ক্ষমতা এনেছে, সে বিএনপি তো তাদের কাছে ধরা। এই জন্য বিএনপির অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু করতে হচ্ছে। এখন পর্যন্ত তারেক সরকারও স্বাধীন না। দর্শক, ইউনূস যদি রাজপথে নামেন তাহলে আমি মনে করি নাহিদের আহ্বানে যদি সাড়া দেন, ইউনূস সরকারের উপদেষ্টারা যদি মুখ খোলেন, সবার রাজপথে নামার প্রয়োজন নেই। কেউ কেউ জাস্ট ফেসবুকে পোস্ট দিবেন, কেউ কেউ টক শোতে যে কথা বলবেন যে বিএনপি আমাদেরকে এই কথা দিয়েছিল, এখন এই প্রতারণা করছে, গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে এই হতো সেই হতো, এই কথাগুলো বিএনপি আমাদেরকে বলেছিল, ঐকমত্য কমিশন এই বলেছিল, এখন এইভাবে প্রতারণা করছে, তখন এই ব্যাখ্যা দিয়েছিল এখন এই ব্যাখ্যা দিচ্ছে, এটা প্রতারণা। এই কথাগুলো ইউনূস সরকারের লোকজন বলা শুরু করুক, বিএনপি বুঝবে কত ধানে কত চাল। আমার মনে হয় বাংলাদেশে যারা থাকতে চান ইউনূস সরকারের কর্তারা, তারা এটা বলতে বাধ্য হবেন, মুখ খুলতে বাধ্য হবেন। কেউ জামাতের সাথে আন্দোলনে আসবেন, কেউ আন্দোলনকে সমর্থন করবেন, কেউ ফেসবুকে লিখবেন, কেউ কলাম লিখবেন, কেউ টক শো করবেন, তাতেই যথেষ্ট। এমনিতেই চারদিক থেকে সংকট ধেয়ে আসছে, চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। বিদ্যুৎ সংকট, শিল্প কারখানার উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, গ্যাস সংকট, হাম মহামারী, শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, বাজেট ঘোষণা করার মতো টাকা নাই, বিদেশি সাহায্য পাওয়ার মতো লাইন বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে তারেক জিয়া যুক্তরাষ্ট্র যাবেন, সেই লাইনও প্রায় বন্ধ, তার আমেরিকা সফরের অনুমতি মিলছে না, অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন। তো এই বাস্তবতায় দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি অবস্থা ভালো না। ডক্টর ইউনূসকে 11 দলীয় জোটের সাথে রাজপথে নামার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়েছে। নাহিদ ইসলাম যে কতটা মেধাবী ছেলে তার প্রমাণ এটা। নাহিদ ইসলাম নিজেও তো এক রাজসাক্ষী, কারণ নাহিদ ইসলামও তো ইউনূসের সহযোগী ছিলেন। নাহিদ ইসলাম রাজপথে নেমেছেন, আসিফ নামছেন, মাহফুজ কথা বলা শুরু করছে, সাবেক প্রেস সচিবরা অনেকে কথা বলা শুরু করেছে, অনেকেই বলবে। এভাবে বিএনপির জগৎ সংকুচিত হয়ে যাবে, বিএনপির পৃথিবী অন্ধকার হয়ে যাবে। 11 দলীয় জোটের সঙ্গে ডক্টর ইউনূসকে রাজপথ নেমে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে নাহিদ ইসলাম সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে এসব কথা বলেন। তিনি সৌদি আরব থেকে এসেছেন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংসদে বিএনপি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা অন্তর্বর্তী সরকার যাদের হাত ধরে অধ্যাদেশ বাস্তবায়ন হয়েছিল তাদের সাথে সরকারের কথা বলতে হবে। ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এনে অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের নিজ নিজ কাজে চলে যাওয়ার বিষয়ে সবাইকে সজাগ হতে হবে। এই সময় তিনি গুরুত্বপূর্ণ মানে এক কথায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের তো ফাঁসি হবে সামনে, বিএনপি যে পথে হাঁটছে তাতে। অতএব তাদের কিছু একটা করতে হবে। বিএনপিকে ইঞ্জিনিয়ারিং করতে যে সহায়তা করেছিলেন সেটার প্রায়শ্চিত্ত দেওয়ার সময় এসেছে আপনাদের। সেটা তো রেকর্ডেড আছে যে একই দিন, আচ্ছা ঠিক আছে, গণভোট এটা সমাধান হতে পারে। জনগণ সার্বভৌম ক্ষমতা, জনগণের অভিপ্রায়ে সংসদ গঠিত হয়, জনগণের অভিপ্রায়ে সংবিধান পরিবর্তন হবে। গণভোট একদিনের জন্য আমরা দাবি জানাই, একই দিনে, এবং অতিরিক্ত খরচ হবে, টাকা বেশি খরচ হবে, এসবগুলোর কথা তুলেই তো বিএনপি তখন এটা, এবং বিএনপির প্রতি জনগণ আস্থা রাখছে, বিশ্বাস রাখছে, সরকারও তৎকালীন সরকারও বিশ্বাস রেখেছে, একই দিন নির্বাচন আয়োজন করেছে। এখন একই দিন আপনাকে এই সম্মানটা করা জাতির জন্য কি ভুল ছিল? আমরা তো বিএনপির এই অবস্থানকে মানে সমর্থন করে বক্তব্য দিয়েছিলাম। ইয়েস, বিএনপি কমিটেড রাজনৈতিক দল, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, বিএনপি বেগম জিয়ার আপসীর নেতৃত্বের দল। বিএনপি কখনো মানে তারা এই মানে তাদের ওয়াদা থেকে পিছপা হবে না। সুতরাং একই দিনে গণভোট হলে কোনো সমস্যা নাই, আমরা বলেছি তো। কিন্তু আজকে আবার আমাদেরকে এই কথাগুলো বলতে হয় কেন? আবার বলতে গিয়ে আবার গালি শুনতে হয় কেন? মানুষ কেন আমাদেরকে বলবে যে আমরা গুপ্ত, আমরা এখন কথা বল পাল্টাইছি, আমরা পদ পাই নাই, এইটা পাই নাই? এগুলো কেন আমাদেরকে শুনতে হয়? এই কারণে আমরা বলি, আমরা তো আপনার দলের চাকর না, আমি আপনার দলের কর্মী না। এই কারণে হই নাই কোনো দলের চাকর আর কর্মী, কোনো দলে যোগদান করে নেই। এই মানে ছাত্র জীবন থেকে এই পর্যন্ত একটি কারণ। আপনি আমাকে বেঁধে রাখতে পারবেন না, তো আমি আপনার মতো করে কথা বলবো কেন? আপনার দলীয় শৃঙ্খলা ভঙ্গের কথা আসবে, আমার তো দলীয় শৃঙ্খলা নাই। আমি আমার মত যেটা আছে এটা আপনার পক্ষে যাওয়ার জন্য যা যা বলার তা করবো। আপনি আওয়ামী লীগকে এত পেয়ারে ভাবতেছেন কেন? ভাবতেছেন না যে আওয়ামী লীগ আপনাকে খুন করবে?
আজকে সে শফিকুল ইসলাম মাসুদ তো একই কথা বলেছে যে হাসিনা বলছে যে আমার বিএনপির লোকজন আমার নেতাদের হাতে পায়ে ধরছে তাদেরকে ভোট দেওয়ার জন্য, আমরা ভোট দিয়েছি, আমরা ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছি, কিন্তু তারা এখন আমাদের সাথে বেইমানি করতেছে। ওই বিএনপির একজন সংসদ সদস্যকে কিন্তু দেখলাম এই কথাটার প্রতিবাদ করতে। তার মানে কি আপনারা আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছেন? তাহলে কোন শর্তে আওয়ামী লীগ আপনাকে ভোটটা দিয়েছিল? আওয়ামী লীগ এসে এখন কাকে মারছে? আপনি ভাবছেন মানে আওয়ামী লীগ এসে জামাতের উপরে করবা? ওই দিন চলে গেছে। কেমনে চলে গেছে জানেন? 11 মানে এই যে আপনার এনসিপির উপরে খস্ত হবেন না। কারণ আপনাকে বুঝতে হবে আওয়ামী লীগ ওই পূর্ণমত্তা শক্তি নিয়ে ফিরে আসতে ওই পৃথিবী কিয়ামত হওয়ার পর আবার একটা পুনর্জন্ম আছে না, ওইটা লাগবে। আর যারা টাকা নিয়ে বিদেশে পালাই গেছে, এত আয়ুষে জীবন ফেলে শেষ বয়সে, এখন জীবন শেষ বয়সে এসে বাংলাদেশে আসিয়া আগুনে মাথা দেওয়ার কোনো দরকার নাই। তারা বড় জোর কি করবে জানেন? বিকাশে কিছু উদ্ভ্রান্ত আওয়ামী লীগের কর্মীরা আছে না, তাদেরকে বিকাশে কিছু টাকা দিবে। বিকাশের টাকা দিয়ে বলবে যে তোরা মিছিল একটা কর, ফোটকা একটা ফুটা, ব্যানার একটা লই দৌড় দে, এগুলাই করবে। আর ব্যানারে আমার ছবি রাইস, হ্যাঁ ওখানে ছবি রাখিস, এটা করে আমি অর্গানাইজ করছি, আমি ওইটা করছি, সেটা করছি, এই তাল বাহানাগুলো করবে। কিন্তু আমার কথা হচ্ছে বিএনপি হলো একটা সম্ভাবনাময় দল, যে দলের যে নেতা তারেক রহমান সাহেব যে পরিবারের হাত ধরে বাংলাদেশ সবসময় কিছু না কিছু পেয়েছে, সেই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মানে এতটা মানে আমি মনে করি না তত অবিবেচক তিনি আছেন। আমার মনে হয় ওনার স্মার্ট কোনো মুভ আছেন, স্মার্ট মুভটা আমরা দেখতে চাই, সেটা বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে ওনার স্মার্ট মুভটাকে আমরা বুঝতে চাই। এবং আমি মনে করি এটাও একটা কারণ হতে পারে, কারণ উনি এত ফালতু কথা বলতে পারবেন না বিদায় উনি অনেক কথা বলেন না। হ্যাঁ হয়তো ওরা বলেন, উনি সহ্য করে শুনে যান। এই যে সহ্য করে শুনে যান, এটা ওনার একটা বিরক্তির কারণ, এটা ওনার একটা বিরক্তির কারণ। আজকে দেখেছি আমি পার্লামেন্টের ভিভিআইপি গ্যালারিতে বসে ওনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের বক্তব্য শুনছেন। আমি মনে করি এই প্রজন্মের এই মেয়েটার, হ্যাঁ এই মেয়েটারও তো মানে একটা ইগোতে আত্মসম্মান বোধে লাগে যে তারা পার্লামেন্টে এই যে আমাদের দল নিয়ে এই আলোচনাগুলো করছে। কারণ উনি তো দেখে এসেছেন, জাইমা রহমান দেখে আসেন নাই যে এটার কি জানি বলে আমার বাবা রাজনৈতিক দল, আমাদের দল কি বলেছিল, আমার দাদি কিভাবে রাজনীতি করেছে, তিনি তো নিজেও তো একজন ব্যারিস্টার। তো এই যে একটা মানসিক চাপ, এই যে একটা মানসিক তাপ, এটা আপনি নীরবে নিবৃত্তে বসে থাকলেই সমাধান হবে না। তবে আমার কথা হলো দিন শেষে বিএনপিকে বুঝতে হবে যে তারা কোনো না কোনো ভাবে এই গণভোটের আয়োজন বলি, জুলাই সনদ বলি, যত প্রক্রিয়া বলি, সব প্রক্রিয়া বিএনপি অংশগ্রহণ করেছে। আর বিএনপি যদি এটা না করে তাহলে দেখবেন আরো অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক কিছু। প্রফেসর ইউনূস সাহেবের কাছে যত ডকুমেন্ট আছে, যখন এগুলো নিয়ে ইগনোর করা শুরু হবে, সব ডকুমেন্ট একটার পর একটা প্রচার হতে থাকলে বিএনপির অনেক কিছুই বিএনপির মানে ফাঁস হয়ে যাবে একদম, মানে পুরো ঘটনা প্রক্রিয়া থেকে নির্বাচনের দিন পর্যন্ত অনেক গোমর ফাঁস হবে, অনেক ঘুমর ফাঁস হবে একদম। আমি তো বললাম ঠিক তাদের শপথ পড়ানো থেকে শুরু করে এবং নির্বাচনের ফলাফল পর্যন্ত। তাহলে একজন রাষ্ট্রপতি চুপ্পু একটা মানে কালের কণ্ঠে একটা সাক্ষাৎকার দিয়েছে, ওইটার ভার বহন করতে কত কষ্ট হয়েছে। কিন্তু ইউনূস সাহেবও এক্সিস্টিং প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি যখন বলবেন হ্যাঁ তখন মানে সহ্য করার ক্ষমতা রাখেন, পথটা খোলা রাখেন। আপনারা আসিফ মাহমুদকে কেন জিজ্ঞাসা করেন? সে তো বলেই দিছে যে ডিপ স্টেট আমাদেরকে এটা বলছে। এখন বলা যায় আপনি ডিপ স্টেটের নাম বলেন, ডিপ স্টেট কি বা কারা এটা তো সবাই জানে, আপনারা বের করেন। সে তো হিংস দিয়ে দিছে, বাইর করেন, মানে 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 তার কাছে কষ্ট করেন। কারা পলাশ ভাই দর্শকদের জন্য একটু বলতেন, মানে ডিপ স্টেট কারা দর্শক? না ডিপ স্টেট তো আপনি তো প্রশাসন, আমলা, সামরিক বাহিনীর একটা অংশ, তারপরে আপনার যারা ব্যবসায়িক আমলা, হ্যাঁ যারা আপনার অর্থাৎ রাজনৈতিক ভাবে পর্দায় আর কি আপনার স্ক্রিনে খুব সক্রিয়, যারা নেপথ্যে অনেক শক্তিশালী রাষ্ট্রকে পরিচালিত করে, তারাই ডিপ স্টেট। এটার মানেই ডিপ স্টেট, এটা প্রত্যেকটা দেশেই থাকে। কিন্তু কেউ পজিটিভলি রোল প্লে করে, কেউ নেগেটিভলি রোল প্লে করে। কিন্তু আপনি দেখবেন রাজনীতিবিদদের অনেক নেগোসিয়েশন কিন্তু বেসামরিক মানে লোকদেরকে দিয়ে হয়, শিল্পপতিদের মাধ্যমে হয়, ব্যবসায়ীদের মাধ্যমে হয়। এই যে খালেদা হাসিনাদের ওনাদের অনেক নেগোসিয়েশন আব্দুল্লাহ মিন্টু সাহেব করেছে। আমি আপনাকে অনলাইনে বলি, ওই সেই আপনার 90-তে যান, 96-তে যান, হ্যাঁ আপনি যান ওই সময়টাতে। সালমান এফ রহমান অনেক কিছু করেছেন, মানে অনেক কিছু থাকে আপনার, যারা কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে উনি এমপি, উনি মন্ত্রী, এটা দলের কর্মীরা চোখে দেখছেন, তারা মনে করছে বাবা আমার মন্ত্রী, আমার এমপির না কত পাওয়ার। আর সেই পাওয়ারের উপর আরেকটা পাওয়ার আছে, সেটা একটা ডিপ স্টেট, যাদেরকে দেখা যাবে না কোনো নেতার সাথে ছবি একটা তুলতে,
এখন দেখেন না যে ছাত্র দলের মানে প্রেসিডেন্ট সেক্রেটারি গাড়ির পিছনে পিছনে দৌড়ায়, এখন পিছনে দৌড়াইলে এখন ছবি একটা তুলে আবার তার ফলোয়াররা এটা পাঠায় বুঝাইতে চায় যে আমাদের নেতা কত বড় একটা পাওয়ারফুল। খেয়াল করেন আপনি। আবার ধরেন আমাদের কেউ কেউ আছে তাদেরকে ডাকছে, হ্যাঁ তারেক রহমান সাহেব ডেকে কথা বলছেন, এটা আবার পাঠাচ্ছেন। তারেক রহমান সাহেব এরকম অনেকের সাথে কথা বলেন না, দেখা গেছে 2 মাস 6 মাস 1 বছরও কথা নাই, তারা তাদের চেয়ে 1000 গুণ পাওয়ারফুল। দিস ইজ দ্য রাষ্ট্র, দিস ইজ দ্য ডিপ স্টেট। তাইলে তো আরেকটা এইটা প্রশ্ন আবার- এসে গেল, এই ডিপ স্টেট কি এখনো সক্রিয় আছে এবং সেই ডিপ স্টেটই মূলত ভারতের সঙ্গে যোগাযোগ করে সালাউদ্দিন সাহেবকে দিয়ে এগুলি করাচ্ছে? আপনি দেখবেন যে সালাউদ্দিন সাহেব কিন্তু নিজে খুব রাগ হয়ে যান এবং তিনি যে কোনো মূল্যেই হোক মানে তার যেই যে অধ্যাদেশগুলো তিনি রাখবেন এগুলো তিনি রাখবেনই, যেগুলো রাখবেন না এর পিছনে হাজারো যুক্তি তৈরি করেন। তাহলে আমার প্রাথমিক ধারণা যে বিএনপি সবাই না, শুধু সালাউদ্দিন আহমেদই কোনো বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে তারেক রহমানকে ম্যানেজ করে তিনি চাচ্ছেন এই অধ্যাদেশগুলো বাতিল করে দিতে। এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে এই ডিপ স্টেট দ্বারাই কি সেম ডিপ স্টেট কি সালাউদ্দিন আহমেদকে দিয়ে এগুলো করাচ্ছেন? আর দ্বিতীয়ত আপনি নিজেও বলেছেন বা আমি বিশ্বাস করি যে যে সুষ্ঠু নির্বাচন হলেও বিএনপি ক্ষমতায় আসতো, হয়তো সিট এদিক ওদিক হতো, বা এখনো নির্বাচনটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তাহলে বিএনপি কেন জনগণের উপর নির্ভর না করে এই সালাউদ্দিন সাহেব এবং ডিপ স্টেটের উপর নির্ভর করতেছে? এটার একটা বিশেষত কারণ আছে, যে কি সেটা ওই যে তারেক রহমান সাহেবের দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করাটা এখানে একটা বড় একটা ভূমিকা রেখেছে। কারণ তারেক রহমান সাহেব যদি অন্তত 5টা বছর দেশে থাকতেন, কথার কথা ধরে নেন, মানে আওয়ামী লীগ পতন হওয়ার আগে জেল জুলুম ভুলিয়া মাথায় নিয়ে, হ্যাঁ উনি যদি বাংলাদেশ, তাহলে এমন কোন শক্তি নেই তারেক রহমান সাহেবকে দিয়ে, কোন ডিপ স্টেট নেই ওনাকে দিয়ে এরকম কোনো কাজ করাইতে পারত। কারণ উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, কারণ উনি বেগম জিয়ার সন্তান। আপনি খেয়াল করবেন, এখন উনি ওই জায়গাতে দীর্ঘ গ্যাপের কারণে হ্যাঁ অনেক কিছুই উনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে হয়তো উনি করতে পারেন। আর শেষ দিকে এসে যখন ওনার মা অসুস্থ বা মৃত্যু সজ্জায়,